কোনো সমস্যা নাই। অ্যাটেন্ডেন্স আপনার ব্যাচ নাম্বার কত? 301। 301। ঠিক আছে, দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, প্রেমরি জি স্যার। শাহজাহান সাহেব, জি স্যার। স্বপন, জি স্যার। আসাদুজ্জামান, ইয়েস স্যার। সানোয়ার সাহেব, জি স্যার। বজলুর রশিদ, লেটে আসে, ইমরান, ইউনুস খান, আজকে যেতে রাস্তাঘাটে পৌঁছে দেলোয়ার হোসেন, ইয়েস স্যার। এবং ইবিলি ভাই দেলোয়ার সাহেবের নাম হ্যাঁ আসছে, আরেক- মহিউদ্দিন, মহুয়া, নবিজল, রাশেদুল ইসলাম, জহুরুল ইসলাম, জুবেদা। ওকে, তাহলে আজকে আমাদের পড়া কি? আচ্ছা, আপনার প্রথমটা প্রবলেমটা বলার আগে কি বললেন? কেসিএল। কেসিএল কোথায় পাইছেন? জি স্যার। দেখি। সোডিয়াম ক্লোরাইড। পটাশিয়াম KCl না এটা, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম। ঠিক আছে? সারাবে মানে উত্তরখানে তো পৃথিবীর আছে কেসি হাসপাতাল নাই। না না, এটা কেমন? না, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, আছে না সোডিয়াম ক্লোরাইড, তাই না? NaCl সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এগুলো, হ্যাঁ ঠিক আছে। হাইড্রোজেন, পটাশিয়াম, ATPS, তারপরে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন, পটাশিয়াম, ATPASE, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? জি। এইটা আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড। হাইড্রোক্সাইড, এটাও আছে, তাই না? আপনারা পড়ছেন এই নামগুলো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পড়েন না? জি, স্যার। অ্যান্টাসিডের ভিতরে আমরা পড়াইছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপর আপনি যখন অ্যান্টি ড্রাগ করছেন, কি বলে, কনস্টিপেটিভ ড্রাগ করছেন, কনস্টিপেটিভ ড্রাগ হচ্ছে ম্যাক্রোগল করছেন না? জি স্যার। আনন্দ শুনবেন স্যার। স্যার সেমিথিকন। সিমিথিকন অর্থ না স্যার, সিমিথিকন একটা প্রোডাক্টের নাম যেটা অ্যান্টি ফ্লাটুলেন্ট ড্রাগ। অর্থাৎ আমাদের পেটে যদি গ্যাস জমে যায়, পেটে যদি গ্যাসের কারণে ফ্লাটুলেন্স তৈরি হয়, এই গ্যাসটাকে বায়ু এবং ঢেকুর দিয়ে কি বের করে দেওয়ার কাজ হচ্ছে সিমিথিকন। দেখেন ফ্লাকল একটা ড্রপ আছে না বাচ্চাদের খাওয়া, ফ্লাকল ট্যাবলেট আছে, এটা কি পেট ফাঁপার জন্য কি ইউজ করা যাবে? পেটে যদি গ্যাস জমে যায় তাহলে কি ইউজ করা যাবে? সিমিটিকনটা কি স্যার, মানে ট্যাবলেট বা ইনজেকশন? ভিডিও বন্ধ হয়ে গেছে। প্রোডাক্ট, প্রোডাক্টগুলো কি কি স্যার? মানে প্রোডাক্টগুলো কি, মানে ট্যাবলেট ক্যাপসুল এগুলো স্যার এরকম হয় না? ঠিক আছে, তাহলে আজকে আমরা রেসপিরেটরি ড্রাগে চলে যাই। রেসপিরেটরি ড্রাগে না আজকে নতুন পড়া। স্যার এটা কত পার্সেন্ট আছে স্যার? 222। ক্লাস কত না ভাই? ওইটাই তো 222। 222 ক্লাস রিজাল্ট করেন। মনে নাই আমি কততম ক্লাস চেক করে গুনে নাই কখন। আচ্ছা, তাহলে রেসপিরেটরি ড্রাগ দেখেন, ড্রাগ ফর রেসপিরেটরি সিস্টেম, ড্রাগ ফর রেসপিরেটরি সিস্টেম। used in respiratory system। তার মানে সহজ কথায় যদি আমরা বলি, রেসপিরেটরি সিস্টেমে ব্যবহৃত হয় এই ড্রাগগুলো কি কি? রেসপিরেটরি সিস্টেমের ভাইটাল অর্গান হচ্ছে কি ফুসফুস, তাহলে এই ড্রাগগুলো ফুসফুসের সাথে জড়িত থাকবে, তাই না? এখন কথা হচ্ছে ফুসফুসের সাথে জড়িত থাকবে এরকম না, রেসপিরেটরি ট্র্যাকের পুরো পাথওয়েটা কি ছিল? ফার্স্ট সেমিস্টার আমরা পড়েছি নাক থেকে শুরু করে লাংস পর্যন্ত ফুল পাথওয়েটা ছিল। এরপরে পড়েছিলাম রেসপিরেটরি সিস্টেমে আমাদের ডিজিজ কি কি হয়, রোগ কি কি হয়, রোগগুলো মনে আছে? হোয়াট আর দ্য ডিজিজ? হ্যাঁ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, সিওপিডি, তাই না? অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, তাই না? এগুলো কি সব ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম। এই সকল ডিজিজে যে ড্রাগগুলো ব্যবহার করা হয় এই ড্রাগগুলোকে আমরা কি বলবো? রেসপিরেটরি। হ্যাঁ, ড্রাগ ফর রেসপিরেটরি সিস্টেম। এটুকু ক্লিয়ার না? জি স্যার। এবার আসেন কি কি সমস্যাগুলো আমাদের হয় রেসপিরেটরি সিস্টেমের জন্য। আজকে রয়েছে কি আমার রেসপিরেটরি সিস্টেমে যে সমস্যাগুলো হয়, কমন সমস্যা দেখেন, অ্যালার্জি, তাই না? অ্যালার্জি কমন সমস্যা বলতেছি কেন? অনেকের কি হয়, নাক দিয়ে অ্যালার্জি হয় না, নাক দিয়ে কি হাঁচি হয়, পানি পড়ে, আমরা পড়ছি অ্যালার্জিক রাইনাইটিস, তাই না? কি হচ্ছে? আমরা প্রথমে ধরে নিচ্ছি অ্যালার্জিক রাইনাইটিস, ঠিক আছে, পরে সাইনোসাইটিস, এগুলো অ্যালার্জিক রাইনাইটিস। প্রথমে কি হবে, অ্যালার্জি হবে, নাক দিয়ে পানি পড়া শুরু করবে, ঠান্ডা লাগবে এক কথায়, তাই না? তাহলে কি অ্যালার্জিক রাইনাইটিস এর কারণে কি রানি ডোজ হচ্ছে, কমন কোল্ড হচ্ছে, এই জিনিসগুলো কি হচ্ছে এখানে।
এখন কথা হচ্ছে অ্যালার্জির সাথে জড়িত জিনিসগুলোর মধ্যে একটা হবে কি কফটা বুকের ভিতরে জমে যাবে, তাই না? বুকের ভিতরে কি কফ জমে অনেক কফ জমে যাবে। যদি আমার কোল্ড হয় বা ঠান্ডা লাগে তাহলে কি বুকের ভিতরে কফ জমে যেতে পারে। তাহলে কফ জমে যাওয়ার জন্য, কফটাকে বুকের ভিতর থেকে বের করার জন্য দুই ধরনের ড্রাগ আছে। এক ধরনের ড্রাগকে আমরা বলি কি কফ এক্সপেক্টরেন্ট, এক্সপেক্টরেন্ট। আরেকটা কি কফ সাপ্রেসেন্ট। তাহলে একটা হচ্ছে কফ এক্সপেক্টরেন্ট, আরেকটা হচ্ছে কি কফ সাপ্রেসেন্ট, তাই না? আর অ্যালার্জির সমস্যা দূর করার জন্য আমরা কি খাই? অ্যান্টি হিস্টামিন প্লাস কর্টিকোস্টেরয়েড, তাই না? যদি অ্যালার্জিক সমস্যাটা সিভিয়ার হয়ে যায় তাহলে কি আমরা কর্টিকোস্টেরয়েড জাতীয় ড্রাগ এখানে ব্যবহার করতে পারি। কর্টিকোস্টেরয়েড মানে হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সহজ কথা, তাই না? তাহলে ইনফ্লামেশন যেহেতু ভিতরে থাকলে আমরা কি কর্টিকোস্টেরয়েড জাতীয় ড্রাগগুলো ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে কফ এক্সপেক্টরেন্ট, আরেকটা কি কফ সাপ্রেসেন্ট। আরেকটা খুব কমন জিনিস, সেই কমন জিনিসটা হচ্ছে কি ব্রঙ্কো ডাইলেটর, তাই না? অর্থাৎ অ্যাজমা রোগীদের জন্য, ঠিক আছে? অ্যাজমা রোগীদের জন্য আমরা কি করতে পারি? ব্রঙ্কো ডাইলেটর। তাহলে ব্রঙ্কো ডাইলেটর আমরা ব্যবহার করতে পারি কাদের জন্য? যদি অ্যাজমার রোগী, কোনো অ্যাজমার কোনো রোগী থাকে তার জন্য আমরা কি ব্রঙ্কো ডাইলেটর আমরা ইউজ করতে পারি। এইটুকু কি বুঝছি কিনা? এরপরে দেখেন আমরা অ্যান্টিবায়োটিক শিখছি না, অ্যান্টিবায়োটিক শিখছি কিনা? অ্যান্টিবায়োটিক এখানে ব্যবহার করা যাবে না। যদি আমার নিউমোনিয়া হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে না, ঠিক আছে? এখন অ্যান্টিবায়োটিক হচ্ছে সকল সিস্টেমের রোগ, তাই না? কোনো সিস্টেমে যদি ব্যাকটেরিয়া জনিত কোনো সমস্যা থাকে সেই সিস্টেমে কি করতে পারবো? আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো। আর এইগুলো যেগুলো বলতেছি এই ড্রাগগুলো কিন্তু স্পেসিফিক ফর কি রেসপিরেটরি সিস্টেম, তাই না? যেমন কফ এক্সপেক্টরেন্ট, কফ কোথায় হয়? ডাইজেস্টিভ ট্র্যাক্টে কফ হবে? নার্ভাস সিস্টেমে কফ হবে? তাহলে কফটা শুধু তৈরি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে কোথায়? রেসপিরেটরি সিস্টেমে। তাহলে কফ এক্সপেক্টরেন্ট গুলো আমরা ব্যবহার করব কোথায়? রেসপিরেটরি সিস্টেমে। একই বিষয় অ্যাজমার সমস্যা কোথায় হয়? বুকে হয় মানে কি রেসপিরেটরি ট্র্যাকে হয়, তাই না? রেসপিরেটরি ট্র্যাকে যদি অ্যাজমার সমস্যা হয় আমরা অ্যাজমার ড্রাগগুলো কোথায় ব্যবহার করব? রেসপিরেটরি ট্র্যাকে ব্যবহার করব। আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেজন্য আমি কি সালবিউটামল খাবো? না। আবার দেখেন আমার কি গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে এর জন্য আমি সালবিউটামল যেমন খাবো না, আবার অ্যাজমার সমস্যার জন্য আমি ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল খাবো না। ক্লিয়ার কি না এইটুকু? তাহলে এই কয়েকটা ড্রাগ যদি মোটামুটি ভাবে আমরা করি তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা কি কভার আপ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা প্রথমে শুরু করি কি দিয়ে? কফ দিয়ে শুরু করি, তাই না? যেহেতু বই কফ দিয়ে ফার্স্ট আছে, তাই না? প্রথমে দেওয়া আছে কি কফ এক্সপেক্টরেন্ট। কোন কোন ড্রাগ কি করে? কফ আমাদের দেহ থেকে টেনে হিসড়ে বের করে দেয়, অর্থাৎ নরম করে, নরম করে কি করে দেয়? বের করে দেয়। এদেরকে আমরা কি বলি? কফ এক্সপেক্টরেন্ট। আচ্ছা, কফ এক্সপেক্টরেন্ট ড্রাগগুলোর ভিতর আপনারা যে ড্রাগগুলো কমনলি পড়বেন, এক নম্বর হচ্ছে কি অ্যামব্রক্সল। কি পড়বেন? অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, দেখছেন না অ্যামব্রক্স। এরপরে ব্রোমোহ্যাক্সিন, ব্রোমোহ্যাক্সিন হাইড্রোক্লোরাইড, এগুলো কি করে? কফ বের করে দেয়, ঠিক আছে? এগুলো সব অ্যালোপ্যাথ মানে অ্যালোপ্যাথি ড্রাগ, তাই না? এরপরে দেখেন কার্বোসিস্টিন, অ্যাসিটাইলসিস্টিন, ঠিক আছে? কার্বোসিস্টিন, অ্যাসিটাইলসিস্টিন। লাস্টেরটা ভালো করে মুখস্থ করবেন। গুয়াইফিসিন, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন। গুয়াইফিসিন, সিউডোপলিডিন, ট্রাইপলিডিন, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন। এটা স্যার কোন ব্র্যান্ড নেম আছে স্যার? ও কফ, ঠিক আছে? কফ নীল কম্বিনেশন প্রোডাক্ট, সব মোটামুটি ভালো কোম্পানির আছে। সুডো কফেও দেখবেন কি আছে, হয় এটা, হ্যাঁ সুডো কফেও এটাই আছে, ঠিক আছে? দেখবেন গুয়াইফিসিন, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন দেওয়া আছে। জানা হলে নিচেরটা থাকবে। হ্যাঁ, গুয়াইফিসিন, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন। এটাতে সুবিধা আছে একটা, একটা কফ বেরও করে দিচ্ছে, আবার তার সাথে কি রোগীকে ঘুমের একটা ভাব নিয়ে আসতেছে, ঠান্ডা ঠান্ডা সমস্যা কমে যাবে, ভালোই ঘুম হবে এটা। স্যার গুয়াইফিসিন, তারপরে সিএইচডি কম্বিনেশন মেডিসিন স্যার। হ্যাঁ, একত্রে দেওয়া আছে কয়েকটা। পিসু, হ্যাঁ, ওয়াইফিসিনের পরে কি স্যার এটা? সিউডোইফিড্রিন, বি এর উচ্চারণ হবে না, সিউডোইফিড্রিন, সিউডোইফিড্রিন। আরেকটা হচ্ছে ট্রাইপ্রলিডিন। হ্যাঁ, অনেক প্রোডাক্ট আছে। স্যার সিনজি ফক্সিন না? সিউডোইফিড্রিন, ইফিড্রিন, সিউডোইফিড্রিন, হ্যাঁ, ট্রাইপলিডিন।
তাহলে 4টা ড্রাগ আমরা শিখতেছি কি কি? 1 নাম্বার অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, 2 নাম্বার ব্রোমোহেক্সিন, 3 নাম্বার কি কার্বোসিস্টিন অ্যাসিটাইলসিস্টিন, একই রকম কার্বোসিস্টিন অ্যাসিটাইলসিস্টিন, আরেকটা হচ্ছে সিউডোইফিড্রিন ট্রাইপলিডিন, আরেকটা কি গুয়াইফিসিন, ঠিক আছে? গুয়াইফিসিন, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন, লাস্টেরটা আর উপরের 4টা। এগুলো কি করে? যদি আমার বুকের ভিতরে কফ জমে থাকে সেই কফগুলোকে নরম করে বের করে দেওয়ার ওষুধ। এখন আমি কফ বুকের ভিতরে শুকায় ফেলবো, ঠিক আছে? কারণ কি একেবারে ছোট বাচ্চাদের কথা চিন্তা করেন, একেবারে সিওপিডি রোগীদের কফ কি তারা এক্সপেক্ট করতে পারে না ছোট বাচ্চারা, তাই না? এখন আমি কফ যদি শুকাই ফেলি তাহলে কি হবে? নষ্ট জিনিসটা যখন মরে যাবে ওটাকে ডাব্লিউবিসি কি শরীর থেকে আউট করে দিবে। তাহলে কারা কারা কফ শুকায় ফেলে এগুলো একটু নামগুলো লিখে রাখেন। প্রথম হচ্ছে কি ডেক্সট্রোমিথরফ্যান, ঠিক আছে? ডেক্সপোর্টের নাম শুনছেন না? এক্সপোর্টে স্যার এটা আরেকবার বলুন তো স্যার, মানে কপটা কি করে স্যার? কফটাকে শুকায় ফেলবে, ঠিক আছে? কফ বুকের ভিতরে শুকায় ফেলার ওষুধ, সহজ কথা, কফ সাপ্রেসেন্ট ড্রাগ। হ্যাঁ, ওকে। তাহলে কি হচ্ছে ডেক্সট্রোমিথরফ্যান। এরপরে দেখেন বিউটামিরেট সাইট্রেট হবে, এটা হবে বিউটামিরেট, BUTAMI, মানানটা ভুল আছে, BUTAMI। হ্যাঁ, ডেক্সটা হবে BU করে দেন, BUTA, DEX এ BU করে দেন, BX DEX এইটুকুরে BU করে দেন। বিউটামিরেট সাইট্রেট এটা হবে কি? বিউটামিরেট সাইট্রেট বা বুটামিরেট সাইট্রেট যেটা বলেন, বিউটামিরেট সাইট্রেট। মিরাকফ নাম শুনছেন না? BU ই না, মিরাকফ নাম শুনছেন না? এটা হচ্ছে বিউটামিরেট সাইট্রেট। মিরাকফ কি রিসেপ্টর? না মিরাকম স্কয়ার আপনারটা কি? আমাদের হচ্ছে হ্যাঁ, রিসেপ্টর আপনার আমাদের আছে কি না মনে কেমন কিছু না। আপনাদেরটা কি? এটা কি বলবো? এই আপনাদের আছে মিরাকফ? আপনাদের মানিদা? আপনাদের ওষুধটার নাম সেটা বলুন। ওকে, সমস্যা নাই। এটা খুব জনপ্রিয় প্রোডাক্ট, ঠিক আছে? বাচ্চাদের জন্য খুব উপযোগী। হ্যাঁ, একটা হচ্ছে ডেক্সট্রোমিথরফ্যান, আরেকটা কি বিউটামিরেট সাইট্রেট, BUTAMIRAT বানানটা। BUTAMIRAT, না না, বিউটামিরেট, বিউটামিরেট সাইট্রেট। আরেকটা হচ্ছে দেখেন ডেক্সট্রামিথরফ্যান, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন, ঠিক আছে? ডেক্সট্রামিথরফ্যান, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন। উপরে একটা কম্বিনেশন ছিল কি গুয়াইফিসিন, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন। পরে হচ্ছে কি ডেক্সট্রামিথরফ্যান, সিউডোইফিড্রিন, ট্রাইপলিডিন। আরেকটা আছে একদম প্রথমটা গ্লিসারিন 0.75, তার সাথে কি লিকুইড হানি। প্রিপারেশনের নাম হচ্ছে কি হানি, কি নাম? হানি, মধু, ঠিক আছে? মধু কি করে? মধু কফ শুকায় ফেলে, ঠিক আছে? মধু কিন্তু কফ কি করে? শুকায় ফেলে। তুলসী পাতা কি করে? তুলসী কফ কিন্তু বের করে দেয়, বাসক কফ বের করে দেয়, ঠিক আছে? সেই জন্য আমরা অনেক সময় এই কাজটা করি, বাচ্চাদের তুলসী পাতার মধু এক করে খাওয়াই দিই। খাওয়াই দিলে কি হবে? একটা শুকাবে, একটা বের করে, আনলে কোনো কাজই হবে না। আপনি তুলসী পাতা খাওয়াইলে তুলসী পাতা খাওয়ান, মধু খাওয়াইলে মধু খাওয়ান, তুলসী পাতা বাসক পাতা এক করে খাওয়ান, কিন্তু কি মধুর সাথে খাওয়ানোর কোনো দরকার নাই। মধু কি করে? কফ শুকায় ফেলে বুকের ভিতরে। তাহলে মধু খাওয়ালে মধু আলাদা খাওয়াইতে হবে। এই যে উপরের গুলোর সাথে এগুলো কোন ক্রমে দেওয়া যাবে না। না, আপনি একসাথে কখনোই কি অ্যামব্রক্সের সাথে বিউটামিরেট দিতে পারবেন না। তাহলে দুইটা কি করবে? দুই ধরনের কাজ শুরু করে দিবে। আপনি যদি অ্যামব্রক্সল দেন, ব্রোমোহেক্সিন দেন, এগুলো এক ধরনের কাজ। আবার আপনি যদি দেন বিউটামিরেট দেন, ডেক্সট্রোমিথরফ্যান দেন, হানি দেন, এগুলো কি আরেক ধরনের কাজ। এখন দেখেন এই এলোপ্যাথি ওষুধ ছাড়াও অনেকগুলো হার্বাল ওষুধ আছে। ম্যাক্সিমাম হার্বাল ওষুধ কিন্তু কফ এক্সপেক্টর। আপনি অ্যাডোভাস দিবেন, বাসক দিবেন, তুলসী দিবেন, যা দিবেন সব কি করবে? সব বের করে দিবে কফ, ঠিক আছে? তাহলে ওগুলা কি হার্বাল কফ এক্সপেক্টরন সিরাপ, এরা কফ কি শুকায় ফেলে না, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে কফ বের করার ওষুধ। দেখেন বাচ্চাদের যদি আমরা এইগুলো দেই কি হবে? ধরেন বাচ্চাদের আমরা কফ এক্সপেক্টরন দিলাম, বাচ্চারা কি করতে পারে না, কফ বের করতে পারে না। তাহলে তারা কি করবে? শুধু খাবে। কফটা কি গলায় আসবে, খাবে। তখন দেখবেন বাচ্চারা যখন বমি করে দেয়, তাই না? কফ যখন বেশি হয়ে যায় বমি করে দেয়। বমিটা ধরে দেখছেন কখনো? একদম পুরা কফ। পায়খানা কি হয়ে যায়? পাতলা হয়ে যায়। পায়খানা করতেছে শুধু কি কফ, ঠিক আছে? পায়খানা দিয়ে চলে যায়। হ্যাঁ, পায়খানা এবং বমির মাধ্যমে কিছু ওদের থেকে বের হয়ে বাচ্চাদের যায়। এই কফ এক্সপেরিমেন্টটা খাওয়া যাবে স্যার। কফ এক্সপেক্টরন হচ্ছে ভালো হয় যদি কি বাচ্চা খুব ছোট হয়, তাহলে কি কফ সাপ্রেসেন্ট বুটামিনেট সাইট্রেট ইউজ করার জন্য, ঠিক আছে? বা হানি ইউজ করার জন্য, ঠিক আছে? আর যদি চিন্তা করেন দেখ, আমি তো দিতে কারোর মানা নাই, কিন্তু কথা হচ্ছে সুবিধাটা বুঝেন, ঠিক আছে? সুবিধা কি? ওরা তো কফ ফেলতে পারতেছে না, তাই না?
না ফেলতে পারলে কি গলায় কফ আটকে থাকবে, কান্নাকাটি করবে, দুধ কিনতে পারবে না। যে সকল বাচ্চা দুধ টানে, গলায় যদি কফ আটকে থাকে কি হবে? দুধ টানতে পারবে, নাকি স্যার আপনার কান্নাকাটি করবে। এককভাবে আপনার মধু ভালো কোনো সমস্যা নাই। স্যার ওই গ্লিসারিন লিকুইড এটাই মধুর প্রিপারেশন, মধুর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে এটা। ওটাই এটা মধু জেনেরিক পাচ্ছি না, ওটা আসলে র্যান্ডম। কোনটা বিউটামাইনটা আমাদের মিরাকফ আছে। গ্লুটামিক সাইট্রিক আছে তো, এটা আমাদের পি আছে। ইউ টি এ লেখেন তাহলে চলে আসবে। এটা আমাদের আছে। সব কোম্পানিরই কম আর বেশি আছে। বিউটামাইন। বিই আমি এখন বিই দিয়ে করছি। হ্যাঁ, না, না, BE অ্যাসকোরেল, অ্যাসকোরেল। এটা আমার সাইডে। এটাই অ্যাসকোরেল শেয়ার চলে। চলে আসে। ক্লাস শেষ করে আপনাকে দুটো কপ চলে। দুটো কপ চলে। ক্লাসে আসে তো দুটো কপ চলে। আচ্ছা এটুকু ক্লিয়ার? তাহলে কফ সাপ্রেসর আর কফ এক্সপেক্টরেন্ট কি কমপ্লিট। নেক্সট ওয়ান আসতেছে অ্যান্টিহিস্টামিন। কি আসতেছে? না লাগবে না, অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন পড়েন, পরের পেজে দেখেন অ্যান্টিহিস্টামিন দেওয়া আছে। অ্যান্টিহিস্টামিন মানে কি? অ্যালার্জিক রাইনাইটিস অথবা কি যে কোনো ধরনের চুলকানি, চুলকানির সাথে সরাসরি জড়িত কি হিস্টামিন। কি হিস্টামিন। চুলকানির সাথে মূল বিষয়বস্তু থাকে, যে কোনো জায়গায় চুলকানি হোক যদি এটা হয় তাহলে মূল বিষয়টা কি থাকবে? হিস্টামিন। হিস্টামিন H1 রিসেপ্টরে বাইন্ড করলেই কি চুলকানির স্টিমুলেশন শুরু হয়ে যায়। তাহলে যে কোনো জায়গায় চুলকানি হোক, সেটা নাকের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক, অ্যালার্জিক সমস্যা হলে আমরা কি খেতে পারবো? অ্যান্টিহিস্টামিন খেতে পারবো। তাহলে অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে কি? অ্যান্টিহিস্টামিন হিস্টামিনের ইফেক্টটাকে কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া। ঠিক আছে? তাহলে হিস্টামিনের ইফেক্ট যদি বন্ধ হয়ে যায় অ্যালার্জিক সমস্যা কি হবে? কমে যাবে। তাহলে অ্যালার্জিক চামড়াতে হলেও আমরা অ্যান্টিহিস্টামিন খেতে পারবো, নাকের এখানে যদি হয় তাও আমরা কি করতে পারবো? অ্যান্টিহিস্টামিন খেতে পারবো। ক্লিয়ার এটা এতটুকু? এখন অ্যান্টিহিস্টামিনের দুইটা গ্রুপ, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে কি সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। ঠিক আছে? ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলা আমরা তাদেরকে বলতেছি যে সকল অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলোর মধ্যে কি আছে? কিছুটা সিডেটিভ ভাব আছে। তাহলে অ্যান্টিহিস্টামিন উইথ সিডেটিভ প্রপার্টিজ কি বলতেছি? অ্যান্টিহিস্টামিন উইথ সিডেটিভ প্রপার্টিজ ইজ কল্ড কি? ফার্স্ট জেনারেশন। অ্যান্টিহিস্টামিন উইদাউট সিডেটিভ প্রপার্টিজ কি বলতেছি? সেকেন্ড জেনারেশন। তাহলে যে সকল অ্যান্টিহিস্টামিন খেলে ঘুম আসবে না বা কম ঘুম আসবে তাদেরকে ফেলতেছি সেকেন্ড জেনারেশনে, যেগুলোতে বেশি ঘুম আসবে এদেরকে ফেলতেছি কি? ফার্স্ট জেনারেশন। এটা আমার কেন জানা লাগবে? কারণ আমি যদি কোনো বাচ্চাকে অ্যান্টিহিস্টামিন দিই, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন আমি কি কম চুজ করব? ফার্স্ট জেনারেশনটা কি বেশি দিব বাচ্চাকে। আবার যদি কাউকে এমন দেই, মনে করেন আপনার ছেলে মেয়ের পরীক্ষা চলবে, এর সাথে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে, এখন আমি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন তাকে দিব না, যেহেতু ফার্স্ট জেনারেশন দিলে ঘুম ঘুম ভাব হচ্ছে, তার পড়া কি হবে? ডিস্টার্ব হবে। একজন ড্রাইভার আপনার কাছে আসছে যে রিক্সা চালায়, মোটরসাইকেল চালায়, ঠিক আছে? আপনারা যারা কি মোটরসাইকেল চালান তারা যদি অ্যান্টিহিস্টামিন খান, কোনটা খাওয়া উচিত? সেকেন্ড জেনারেশন খাওয়া উচিত, যেন ঘুম ঘুম ভাব কি কম আসে। কাজ তো সেমই করবে, কিন্তু কোনটা ঘুম ঘুম ভাব বেশি নিয়ে আসে, কোনটা ঘুম ঘুম ভাব কম নিয়ে আসে। এতটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে? এক কথায় সেকেন্ড জেনারেশনে ঘুম কম আসে। সেকেন্ড জেনারেশনে তুলনামূলকভাবে কি ঘুম ঘুম ভাবটা কম আসে। আর জীবন জেনারেশনে বেশি আসে। সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন 5 স্টার, থার্ড জেনারেশন যেরকম কালে গেল। আচ্ছা এটুকু ক্লিয়ার কিনা? তাহলে ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো কি আসবে? ঘুম আসবে। সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো ঘুম আসবে না? আসতে পারে কিন্তু কম। ঠিক আছে? যেমন আমি যদি বলি অ্যালাক্ট্রল, অ্যালাক্ট্রল আপনি তাহলে কোন জেনারেশনে ফেলবেন? বেশি ঘুমাইতেছে। তাহলে কি হবে? অ্যালাক্ট্রল কোন জেনারেশনে করতেছে? ফার্স্ট জেনারেশনে। কিন্তু বাস্তবতা হচ্ছে আলাদা। বাস্তবতা কি? অ্যালাক্ট্রল হচ্ছে কি সিটিরিজিন। সিটিরিজিন খেলে কি নরমালি ঘুম আসার কথা না, বাট আপনি যদি সিটিরিজিন আমি অন্য কোম্পানিটা দেখে হয়তো ঘুমাবেন না, কিন্তু যদি অ্যালাক্ট্রল দেই, অ্যালাক্ট্রল নাম শুনলেই ঘুম আসবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের কি সাইকোলজিক্যাল বিষয়, সাইকোলজিক্যাল বিষয়। আবার অনেকে আছে কি যে রূপাটেডিন খেলে অনেকে কি ঘুম ঘুম ভাব আসে। ঠিক আছে? যদি কোনো প্রোডাক্টে ঘুম ঘুম ভাব আসে তাহলে আমরা যেগুলো সেফ, মানে ঘুমের কোনো কমপ্লেইন নাই, ওই জিনিস যেমন লোরাটেডিন, ডেসক্লোরাটেডিন, ফ্যাক্সোফিনাডিন, মিজোলাস্টিন, এই টাইপের ড্রাগগুলো ঘুমের কোনো কমপ্লেইনই নাই। কিন্তু কি সিটিরিজিনের আছে। লিভোসিটিরিজিন কিন্তু এখন অনেক চলে, আগের তুলনায় কি সিটিরিজিনের তুলনায় এখন লিভোসিটিরিজিনটা কি বেশি ইউজ করা হয়, কারণ এটা কি আরো অ্যাক্টিভ ফর্ম, দ্রুত কাজ করে। ঠিক আছে? দাম একটু বেশি কিন্তু কি কাজকর্ম দ্রুত হয়। আর ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো যদি আমরা বলি, দেখেন অ্যান্টিহিস্টামিন কোনোটা বাদ দেওয়া যাবে না। কি কি পড়বেন দেখেন? ক্লোরফেনারামিন ম্যালেট, যেটা সহজ কথা হিস্টাসিন, তাই না?
হিস্টাসিনের যে জেনেরিক কি ক্লোরফিনারেমিন ম্যালেট। তারপর দেখেন ডাইফিন হাইড্রামিন, ফিনারেমিন, প্রোমিথাজিন, ম্যাফহাইড্রোলিন, সিপ্রোহেপ্টাডিন সবগুলা করবেন। আর সেকেন্ড জেনারেশনে কি সিটিরিজিন, লিভোসিটিরিজিন, লোরাটিডিন, ডেসক্লোরাটিডিন, ফ্যাক্সোফিনাডিন, রোপাটিডিন, টারবিনাফিন। আচ্ছা টারবিনা কি লেখছে এখানে? টারফিনাডিন। কি লেখছে? টারফিনাডিন। এটা কিন্তু অ্যান্টিহিস্টামিন, তাই না, ঠান্ডার। আবার আরেকটা আছে অ্যান্টি ফাঙ্গাল, হ্যাঁ টারবিনাফিন। দেখেন প্রথমটা ফিনাডিন, তারপর এটা বিনাফিন। আর ওটা আছে বিনাফিন। হ্যাঁ টারফিনাডিন যদি হয় এটা কি অ্যালার্জির জন্য, তাই না? হ্যাঁ টারফিনাডিন হলে এটা কিসের জন্য? অ্যালার্জির জন্য। যদি টারবিনাফিন হয় তাহলে কিন্তু এটা অ্যান্টি ফাঙ্গাল, ছত্রাকের ইনফেকশনের জন্য এটা দিতে হবে। এই পাশেগুলো এই পাশেগুলো কোন পাশে? অ্যান্টি মানে অ্যাসপেক্টিক যে ডাক্তার সিরিয়ালি যান না, সিরিয়ালি যান। আমরা প্রথমে কপ করলাম, বুঝছি ওটা আমরা পড়াবো, এখনই পড়াবো, আপনি ম্যাথস দেবেন না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি বললাম? আমাদের বুকের ভিতরে যদি কফ জমে থাকে ওই কফগুলা বের করার ওষুধ কি কি। এরপরে বললাম কি যদি আমার কফ বের করার সমস্যা হয় তাহলে কফটাকে কি শুকাই ফেলার ওষুধ কি কি, তাই না? এরপর আমরা কি বললাম যে আমাদের যদি অ্যালার্জির সমস্যা হয়, চুলকানির সমস্যা হয়, কোন টাইপের ড্রাগগুলো আমরা দিব, কোন টাইপের ড্রাগগুলো ঘুমের তৈরি করে, কোন টাইপের ড্রাগগুলো ঘুম তৈরি করে না। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার কি না? হ্যাঁ আচ্ছা বাচ্চাদের কোন ড্রাগগুলো বেশি দিবেন? কারণ কি বাচ্চারা যদি ঘুমায় তাহলে কি অ্যালার্জির দিকে কম যাবে, বাচ্চাদের ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো দিবেন। আবার যারা বললাম কাদের সেকেন্ড জেনারেশন দিবেন, পরীক্ষার ছাত্রছাত্রী, ড্রাইভার, এদেরকে যখনই দিবেন কি দিবেন? সেকেন্ড জেনারেশন ড্রাগগুলো দিবেন, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্টিহিস্টামিনগুলোকে দুইটা ভাগে ভাগ করলাম। একটা ভাগের ওষুধ কি করে? ঘুম ঘুম ভাব নিয়ে আসে, আরেকটা ভাগের ওষুধ কি করে? ঘুম ঘুম ভাব নিয়ে আসে না। সিলেটিভ নন সিলেটিভ। হ্যাঁ সিডেটিভ আর নন সিডেটিভ, মনে রাখতে হবে এটুকু। এরপর আসেন রেসপিরেটরি ট্র্যাকের আরেকটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে অ্যাজমা, হাঁপানি, তাই না? অ্যাজমা রোগীদের প্রবলেম কোথায় থাকে? অ্যাজমা রোগীদের লাংসে প্রবলেম থাকে, রেসপিরেটরি ট্র্যাক তো পুরাটা হলো, ডাকেও প্রবলেম থাকে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, তার মানে প্রবলেম কোথায় থাকে? ব্রঙ্কায়ে থাকে। ব্রঙ্কাই কত ধরনের? নাক থেকে বলেন, নাক থেকে লাংস পর্যন্ত যান দেখি। নোজ, ল্যারিংস, ফ্যারিংস, নোজের পর ন্যারিংস, ফ্যারিংস কি আমরা? নোজ, নেসাল ক্যাভিটি, নেসোফ্যারিংস, ফ্যারিংস, তারপরে কি? ল্যারিংস, ইসোফ্যাগাসে যাবেন, খাবার, ফ্যারিংস আছে তাহলে। ল্যারিংস, ল্যারিংসের পরে কি? ফ্যারিংস, আবার ল্যারিংসের পরে আবার বলুন আগে তো ফ্যারিংস, এরপরে ল্যারিংস, তারপরে কি? ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া, ট্রাকিয়া, এরপরে কি? ইসোফেগাস। চিন্তা করো, ইসোফ্যাগাস তো ডাইজেস্টিভ সিস্টেম, খাবার যাবে, বাতাস এক রাস্তাতে ঢুকে, খাবার আরেক রাস্তাতে ঢুকে। তারপরে ট্র্যাকিয়ার পরে কি? রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই, রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই, আচ্ছা। ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল ব্রঙ্কাই দুইটাতে ভাগ হয়ে গেল। এরপরে কি? লোবার ব্রঙ্কাই, তারপরে কি? সেগমেন্টাল ব্রঙ্কাই, তারপরে কি? টার্মিনাল ব্রঙ্কিউলস, রেসপিরেটরি ব্রঙ্কিউলস, তাই না? এই যে প্রিন্সিপাল ব্রঙ্কাই থেকে অ্যালভিউলার ড্রাগটার আগ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা কি হয়ে যায়? এরকম ন্যারো হয়ে যায়, চিকন হয়ে যায়, ভিতরে কনজেশন হয়, ইনফ্লামেশনের কারণে জায়গাটা ফুলে ওঠে, পর্যাপ্ত বাতাস কি ঢুকতে পারে না। আমরা একদম সুস্থ মানুষ একবার নিঃশ্বাস নিলে যে পরিমাণ এয়ার, আমাদের ভাইটাল ক্যাপাসিটি আমরা পড়ছি, তাই না? ভাইটাল ক্যাপাসিটি পড়ছি, টাইডাল ভলিউম পড়ছি, তাহলে আমাদের টাইডাল ভলিউমের সমান কি ওদের হয় না? ওদের কি 2-3 বার ইয়া নিতে হয়, 2-3 বার কি নিতে হয়? 2-3 বার শ্বাস নিতে হয়। কি না আচ্ছা ওকে, আমরা এটা শেষ করে দিচ্ছি, আসতেছি আমি একটু পরে। আচ্ছা তাহলে প্রবলেমটা কি হচ্ছে? আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রিটা আছে, তাই না? এই ব্রঙ্কিয়াল ট্রিটা কি হয়ে যাচ্ছে? ন্যারো হয়ে যাচ্ছে।
এটা 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 তাই না, এগুলো আরো কি হচ্ছে, ভাগে ভাগে ভাগ হচ্ছে না, হতে হতে কোথায় গেছে, অ্যালভিওলার গ্রাড পর্যন্ত গেছে। এখন এখানে যদি ইনফ্লামেশনের কারণে ফুলে যায়, এখানে যদি ইনফ্লামেশনের কারণে ফুলে যায়, কনজেশন জমা হয়ে যায়, তাহলে কি রাস্তাটা ন্যারো হয়ে গেল না? জি, জি। তাহলে এতটুকু রাস্তাতে যে পরিমাণ বাতাস ঢুকতো এতটুকু রাস্তা দিয়ে আর চেয়ে কম ঢুকবে না। জি। তখন আমরা কি খাবো? ব্রঙ্কো ডাইলেটর খাবো। ঠিক আছে, ব্রঙ্কো ডাইলেটর গুলো তাহলে কি এটাই অ্যাজমা, একবারের জায়গায় 3-4 বার শ্বাস নিচ্ছে, এটাই কি অ্যাজমা। এখন ব্রঙ্কো ডাইলেটর খেলে কি হবে, এটা আরেকটু প্রসারিত হয়ে যাবে। এটা যদি প্রসারিত হয়, কনজেশন সবকিছু কিন্তু কি থাকবে, কিন্তু কি ইয়াটা ন্যারোনেসটা কি কমে যাবে, আলটিমেট কি বাতাসটা ভালোভাবে ঢুকবে, সে কি আরাম বোধ করবে। তাহলে অ্যাজমাটিক ড্রাগের জন্য যে ওষুধগুলো আমরা দিচ্ছি, এটাকে আমরা কি কতগুলো ভাগে ভাগ করতেছি। একটা ডাইরেক্ট কাজ করে কি ব্রঙ্কোডাইলেটর হিসাবে, একটা কাজ করে কি ইনফ্লামেশন কমানোর জন্য আমরা স্টেরয়েড ব্যবহার করি না, কর্টিকোস্টেরয়েড যতগুলো ব্যবহার করি সবগুলা কি করে, ইনফ্লামেশন কমায়। আরেকটা হচ্ছে কি ওই লিউকোট্রাইন রিসেপ্টর ব্লকার, মন্টিলোকাস্ট, জাফিলোকাস্ট, এরা কি করে অ্যাকিউট অ্যাজমার জন্য না, ক্রনিক অ্যাজমার জন্য কি করে, এটাকে ইনফ্লামেশনগুলা কনজেশনগুলা যা আছে ধীরে ধীরে কমায়, সেজন্য অনেক দিন খাওয়া লাগে। রিল্যাক্সেশন। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট অ্যাজমার জন্য, আরেকটা হচ্ছে কি ক্রনিক অ্যাজমার জন্য। অ্যাকিউট অ্যাজমা মানে কি প্রচন্ড তীব্র শ্বাসকষ্ট এখন হচ্ছে, এটার জন্য এক ধরনের ড্রাগ, আরেকটা হচ্ছে কি শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়, ঠিক আছে, তাহলে ওইটার জন্য আরেক ধরনের ড্রাগ। তাহলে আমরা দেখেন তিন ধরনের ড্রাগ এখানে পেয়ে যাব। একটা হচ্ছে শুধু অ্যাকিউট অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাকিউট অ্যাজমাটিক কন্ডিশনের জন্য ব্যবহার করব, আরেকটা শুধু ক্রনিক অ্যাজমাটিক কন্ডিশনের জন্য ব্যবহার করব, আরেকটা কি অ্যাকিউট প্লাস ক্রনিকের জন্য ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা ড্রাগগুলো রাখতে দেই। লেখেন অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ। প্রথমে আসেন সালবিউটামল, লিভোসালবিউটামল, প্রত্যেকের পাশে লেখেন অ্যাকিউট অ্যাজমা। সালবিউটামল, লিভোসালবিউটামল, কি লিখবেন? অ্যাকিউট অ্যাজমা। অ্যাকিউট পুরো শব্দ লেখার দরকার কি, এ লেখেন অ্যাকিউট অ্যাজমা। সালবিউটামল সালফেট এটা। হ্যাঁ, সালবিউটামল, লিভোসালবিউটামল, অ্যাকিউট অ্যাজমা, ক্লিয়ার এটুকু? এরপর লেখেন অ্যামিনোফাইলিন, থিওফাইলিন, ডক্সিফাইলিন, অ্যাকিউট অ্যাজমা। অ্যামিনোফাইলিন, থিওফাইলিন, ডক্সিফাইলিন, জ্যানথিন ডায়াবেটিক্স পরেরটাই গ্রুপটা। হ্যাঁ, অ্যামিনোফাইলিন পরের গ্রুপটা দেখেন। এজমা সিওপিডি না স্যার? হুম, অ্যামাইনোফাইলিন সিওপিডি সিওপিডিও সিওপিডির জন্য তো বিষয়টা কি ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করতেছে। তাহলে কি অ্যামিনোফাইলিন, থিওফাইলিন, ডক্সিফাইলিন, তাই না? এটা একটু দেখুন স্যার, এসমা। হ্যাঁ, অ্যাকিউট তীব্র জন্য। এরপর দেখেন ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, ট্রোপোটোপিয়াম, ইপ্রাটোপিয়াম যুক্ত সালবিউটামল, সবগুলো অ্যাকিউট কন্ডিশনে। এটা হচ্ছে অ্যাকুইটি। এটা 12 না, হুম, তো ঠিক আছে। এটা কি এই 12 না লাস্টে 12 হবে কেন? রবিটা বললাম না প্রথমটা, আমি দেখেন লাস্ট প্রথমটা বলছি, ওইটা তো আমার কোনো অ্যাকাউন্টই নাই, রবি নাম্বারটা এটা কি স্যার অ্যাকিউট না? কোনটা? ট্রোপোটোপিয়াম, ইপ্রাটোপিয়াম, এগুলো তো শুধু নেবুলাইজারের জন্য। নেবুলাইজার কিসের জন্য ব্যবহার করে? অ্যাকিউট অ্যাজমা না? নেবুলাইজেশন যে করে, নেবুলাইজেশন কিসের জন্য করে? অ্যাকিউট অ্যাজমার জন্য করে। তাহলে নেবুলাইজার সলিউশন হিসেবে এগুলো ব্যবহার করা যায়। এইগুলা না কেটোফেন। ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, ট্রোপোটোপিয়াম, আরেকটা কি ইপ্রাটোপিয়াম ডুক্সালবিউটামল, এই পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখেন এগুলো কি স্যার করে দিই? বাকি যেগুলো আছে সবই কি ক্রনিক বলতেছি না, বাকি যেগুলো আছে এগুলো দেখেন মন্টিলোকাস, জাফিলোকাস, কিটোডেফেন, সব লেখেন ক্রনিক অ্যাজমা। মন্টিলোকাস্ট, জাফিলোকাস্ট, কিটোডিফেন, সব লেখেন ক্রনিক অ্যাজমা, সিএ। ক্রনিক অ্যাজমা, সিএ, ক্লিয়ার দেখছেন? এরপরে স্টেরয়েড যতগুলো আছে দেখেন, স্টেরয়েড কি কি আছে? পেডনিসোলন, বিটামিথাসন, হাইড্রোকর্টিসন, তারপর কি অ্যাড্রিনালিন, ইফিড্রিন, ব্যাক্লোমিথাসন, বুডিসোনাইট, ঠিক আছে। এই উপরের দিকে কিছু আছে সালমিটেরল, ঠিক আছে, সালমিটেরল, জুফ্রুটিকাসন, সবগুলো স্টেরয়েড, ঠিক আছে। এগুলো সব ব্যবহার করা হয় অ্যাকিউট যুগ ক্রনিক, এ যুগ সি। অ্যাকিউটে ব্যবহার করা যায়, ক্রনিকেও কি ব্যবহার করা যায়। দেখেন উপরের থেকে তিনটা, সেটা কি বুডিসোনাইট যুগ কি ফর্মোটেরল, সালমিটেরল, আরেকটা কি সালমিটেরল যুগ ফ্রুটিকাসন, এই তিনটা। এই ওষুধগুলো স্যার সবগুলো আমার কি বললেন স্যার লাস্টে স্যার? সালবিউটামল অ্যাকিউট যুগ ক্রনিক, ঠিক আছে, এখান থেকে দেখেন। চার। এখান থেকে হ্যাঁ, এখান থেকে তিনটা, পরের তিনটা, এরপর এখানে তিনটা, এইখানে চারটা। এই সবগুলো ওষুধ স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড গ্রুপের ড্রাগ, ঠিক আছে।
এই স্টেরয়েড ড্রাগগুলো আমরা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি দূর করার জন্য কি অ্যাজমাটিক রোগীদের অ্যাকিউট এবং ক্রনিক দুই কন্ডিশনে কি করতে পারি ব্যবহার করতে পারি। স্যার এরা হলো জাতীয় পার্টি এরা জাতীয় পার্টি এরা জাতীয় পার্টি না? স্যার ঠিক আছে এরকম ভাবে স্যার মনে রাখতে হবে। ঠিক আছে, যেভাবে মনে রাখেন। ঠিক আছে, একটা জিনিস ক্লিয়ার তো, তাহলে অ্যাকিউট অ্যাজমার জন্য আমরা এক ধরনের ড্রাগ দিলাম, ক্রনিক অ্যাজমার জন্য আরেক ধরনের ড্রাগ দিলাম। আর অ্যাকিউট ক্রনিক দুই ক্ষেত্রে আমরা কি কমন ড্রাগ একটা হিসেবে কি ব্যবহার করতে পারি স্টেরয়েডগুলো। তিন চারটে স্টেরয়েডের নাম মুখস্থ করলে হবে, উপরের তিনটা মুখস্থ করলে নিচের প্রেডনিসোলন মিথাইলপ্রেডনিসোলন এগুলো কি মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার এতটুকু? কিন্তু যেন কি ওষুধের নাম দেখে বুঝেন এটা কি স্টেরয়েড। বেশিরভাগ স্টেরয়েডে কি থাকে ডেক্সামিথাসন, ঠিক আছে, এই টাইপের কি প্রেডনিসোলন মানে এন এন এই টাইপের উচ্চারণগুলো কি থাকে, বুডিসোনাইট। আর স্যার ওই যে সালমেটরল সালমিটারল যুক্ত ফুলিডিকেশন হচ্ছে শুধু স্টেরয়েড। সালমেটরল কোনো কোডাইলেটর ঠিক আছে। ফ্রুটিকাসন দেখেন, সন নাম দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা স্টেরয়েড। তারা কেউ আছে ওকে, তাহলে আপনাদের ক্লাস পুরাটা কি থাকবে? রেসপিরেটরি ড্রাগ নেক্সট ক্লাসে পড়া, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি ড্রাগগুলো নেক্সট ক্লাসে শিখে আসলে আমরা নেক্সট ক্লাসে শুরু করতে পারবো কি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগ। হাইপারটেনশনটা ভালো করে পড়ে আসবেন, ওকে?